নমস্কার, আমি দীপান্বিতা। আমার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বহুদিন হয়ে গেল কোনো ভূতের গল্প দেওয়া হয়নি, তাই আজ আর অপেক্ষা করাবো না। আজ আপনাদের সাথে একটা এক্সক্লুসিভ হরর ইনসিডেন্ট শেয়ার করব, যেটা এখনও স্টিল নাও ঘটতে থাকছে। আসল কথা, এতদিন আমি গল্প দিইনি এই কারণেই যে আমার ফেসবুক যে পেজ রয়েছে ওখানে ভীষণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কোনো কিছু পোস্ট করলে ঠিকঠাক পোস্ট হচ্ছে না। এই কারণেই আমার এতটা ডিলে হওয়া, নয়তো আমি লাইভে গিয়ে তোমাদের সাথে আমার স্টোরিগুলো শেয়ার করে থাকি। কিন্তু যাই হোক, সেটা অন্য কথা, অন্য বিষয়। আমি ঠিক করেছি লাইভে এসে স্টোরি বলার চাইতে আমি যদি ভিডিও রেকর্ড করে তোমাদের সাথে স্টোরিগুলো বলি, ওই স্টোরিগুলো থেকেও যাবে, পরবর্তীতে অন্যান্যরাও শুনতে পাবে। কিন্তু আমি লাইভে এসে বললে সেটা 30 দিনের বেশি থাকে না। তাই ডিসাইড করেছি ভয়ের অনুভূতি যাতে একেবারে অবিরাম চলে, তাই জন্য আমি ভিডিও রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করব। একদম বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দাও, যা দীপান্বিতা দাস নামে পরিচিত। আর ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে, তাতান মাম্মার খেলাঘর, সেখানেও সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ভূতের ঘটনা আমি যখনই শেয়ার করব সবার প্রথমে তোমাদের কাছেই নোটিফিকেশন চলে যাবে। আর কথা না বাড়িয়ে একেবারে গল্পে ঢোকা যাক। চলো, এসে গেছি। আর কোনো কথা না বলে ডাইরেক্ট গল্পে ঢোকা যায়। যারা আমার ব্লগগুলো দেখো বা আমার পেজকে রেগুলারলি ফলো করো, তারা নিশ্চয়ই জানো আমি কিছুদিন আগে গেছিলাম আনস্ক্রিপ্টেড হরর মাইন্ড একটা হরর পডকাস্টে। সেখানে আমাকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। তো সেইখানে হয়েছিল কি, আমার গল্পটা যখন রিলিজ হয়, সেখানে একটা ভাই আমার কমেন্টে ও পাঠায় কি, দিদি আমার সাথেও না কিছু হরর ইনসিডেন্ট স্টিল নাও হচ্ছে, কন্টিনিউ হচ্ছে এখনও। তো অবভিয়াসলি আমি ওই এসএমএসটা দেখি, তো বুঝতেই পারছো আমার ভীষণ ক্রেভিং এইসব ভয়ানক ভূতের জিনিসপত্র মানে নিয়ে ঘাটা বলো, বা কেউ যদি বলে আমার কাছে স্টোরি আছে, তো আমি একেবারে লাফিয়ে পড়ি যে হ্যাঁ আমাকে বলো, এক্ষুনি বলো, আমি আমার শোতে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। তো সেই রকমই আমি ওর কমেন্টটা দেখতে পাই এবং দেখে ওর সাথে কন্ট্যাক্ট করার পর ও যেই ওর এক্সপিরিয়েন্সটা আমাকে শেয়ার করেছে, আজকের শোতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি হচ্ছে আজ থেকে খুব বেশি না, 4-5 মাস আগের একটা ঘটনা। কিন্তু তার আগে যার সাথে ঘটেছে তার একটা ডিসক্রিপশান দিয়ে দিই, যাতে আপনাদেরও স্টোরিটা শুনতে বুঝতে আরও ভালো লাগে। ছেলেটি থাকতো বিহারের পাটনা অঞ্চল। পাটনা আমাদের কলকাতার মতনই একটা ছোট্ট বিহারের শহর। কিন্তু সেখানে কি হয়েছে যে ওরা পাটনায় থাকলেও ওরা কিন্তু নর্থ বেঙ্গলি ছিল না, ওরা কিন্তু বেঙ্গলিই ছিল, ঠিক আছে। তা ওর 2 দিদি ছিল, আর ও একটা ছেলে যে অনেক কষ্ট করে মানত করে হয়েছিল। তো যথারীতি ওখানকার ছেলেদেরকে নাই পুলিশ নাই ইঞ্জিনিয়ারিং এরম টাইপের, মানে একটা অ্যাচিভমেন্ট যাতে ওরা জীবনে করতে পারে ওরকম মেন্টালিটি রেখেই বাবা মারা না মানুষ করে বা পড়াশোনার লাইনে নিয়ে যায়। ও দুই দিদি, বড় দিদির বিয়ে হয় দিল্লিতে, আর ছোটদির বিয়ে ওই পাটনা এলাকায়। তো ছেলেটি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর নেট পরীক্ষা দেয়, সেখান থেকে ও একটা দিল্লির পপুলার কলেজে অ্যাডমিশন তো নিয়েছে। কিন্তু রেগুলার তো পাটনা থেকে দিল্লি আপ ডাউন করা সম্ভব না। তো দিল্লিতে যেহেতু দিদির বিয়ে হয়েছিল, তো দিদি ওকে বলে যে ভাই তোর কোনো চিন্তা নেই, তুই আমার অ্যাপার্টমেন্টে আমার সাথে থাকবি আর এখান থেকে যাতায়াত করবি। তো যথারীতি ও সমস্ত ব্যাগ প্যাক করে নিয়ে দিদির বাড়ি চলে গেছে, প্রথম দিন কলেজ গেছে। এবার বলে দিই, দিদির বাড়ি থেকে কলেজে যাওয়ার দূরত্ব প্রায় 2.5 ঘন্টা। এবার ও করতো একটা প্রাইভেট জব। প্রথমে বলে রেখে, ওদের ফ্যামিলিটা না মানে খুব বেশি যে বড় লোক তা না, ঠিক আছে, একটা মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের খুব স্বপ্ন একটা ছেলেকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করবে, মেয়ে দুটোকে তো সেটেল করেই দিয়েছে। তো সেহেতু বাবা মা খুব স্ট্রাগল করে, ওটা ছেলেটা দেখতো। তো সেই কারণে ও যখন পাশ করে যায়, ও অ্যাডমিশন নেয় কলেজে, এবং সাথে সাথে একটা অনলাইন কোম্পানিতে অ্যাপ্লাই করে জবের জন্য। জবটা রেকমেন্ড কি না, জবটা না ফরেন কান্ট্রির উপর রিপ্রেজেন্টেটিভের একটা কাজ, মানে রিপ্রেজেন্টেটিভ হোক বা যে কোনো পজিটিভ একটা কাজ, আমাকে সেটা অতটা ডিটেলসে বলেনি, কিন্তু কাজটা হলো রাত জেগেই হতো।
রাত জেগে না হলো 3:30 4টে পর্যন্ত হতো। তারপরে ও ঘুমিয়ে কিছুটা রেস্ট নিয়ে তারপরে কলেজ পড়াশোনা এগুলো করবে বলে ও ডিসাইড করে গেছে। খুব ভালো কথা। ও দিদির বাড়ি যায়। দিদির বাড়ি থেকে প্রথম দিন যখন দেখছে 2.5 ঘন্টা প্রায় লাগছে, ওনা টেনশানে পড়ে গেছে। আমি রেগুলার 2.5 5 ঘন্টা জার্নি করব, কলেজ করব, আমি জবটা করবো কখন? আমার পক্ষে তো সম্ভব হয় না, একটা মানুষ ক্লান্ত হয়ে পড়ে। তো তখন ও ডিসিশন নেয় যে না, আমাকে কোনো একটা পিজি, গেস্ট হাউসে তো অনেকটা খরচা পড়ে যাবে, তো একটা পিজি বা কোনো ঘর ভাড়া আমার নিয়ে ওখানে সেটেল হতে হবে দিল্লির কলেজের পাশে। তো সেই মতো খোঁজ লাগায়। একদিন কলেজে গেছে, ও কতজনকেই বা চেনে। তো 2-1জনকে ও বলে যে আমার এরকম খুব প্রবলেম হচ্ছে যাতায়াতে, তো আমি ভাবছি এখানে থেকেই পড়াশোনা করবো। তা ওরা বলে যে হ্যাঁ, এখানে 80% আমরা সবাই পড়াশোনা করি এখানে থেকেই, কিন্তু সমস্যা হচ্ছে এইখানে পিজি পাওয়া বা মানে রেন্টেড হাউস পাওয়া ভীষণ ডিফিকাল্ট আর ভীষণ কস্টলিও। তা আমরা চেষ্টা করে দেখছি, যদি হয় আমরা তোকে জানাবো। তো এরকম সপ্তাহখানেক ও দিদির বাড়ি থেকে যাতায়াত করেছে। এইদিকে ও দিদির বাড়ি থেকে যখন অতটা টাইম পিরিয়ড নিয়ে যাতায়াত করছে, লং জার্নি করছে, ও না শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। ও রাত্রেবেলা এসে আর থেকে মানে অনলাইন গিয়ে জবটা ঠিকঠাক মনোযোগভাবে দিতে পারছে না, ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে, মানে একেবারে যাতা অবস্থা, শরীরও খারাপ হয়ে যাচ্ছে। তো দিদি জামাইবাবু তখন বললো, দেখো ভাই, তাহলে তোমার জব করার দরকার নেই, বছর 5-এর তো ব্যাপার, যাও এতদিন চলেছে আর 5 বছরও চলে যাবে, তারপরে না হয় তুমি জব করো একেবারে। তা ও তো জানে বাবা মার কতটা স্ট্রাগল চলছে বা প্রবলেম চলছে। ও দিদি জামাইবাবুর কথাতে মানে জাস্ট শুনেছে, কোনো রকম রিয়াকশান বা দেয়নি, বা এমনও ডিসিশন নেয়নি যে ওরা বলছে বলে আমি আমার কাজটা ছেড়ে দেবো। তো ও তখন আবার কলেজে যায়, যেই দাদাদেরকে বলেছিল যে পিজির কথা বা হোস্টেলের কথা, তাদেরকে আবার রিকোয়েস্ট করে যে আমার খুব প্রবলেম হচ্ছে, আমার ফাইন্যান্সিয়াল দিকটাও একটু প্রবলেমের আছে, তোমরা প্লিজ যদি আমাকে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করো। তো এরকম ওরা বললো হ্যাঁ, আমরা খুঁজেছি, আমাদের সমস্ত এরিয়ায় যারা জানা ছিল তাদের বলেছি, কিন্তু তারা কোনো রকম তোমার সুবিধা করতে পারেনি। আমরা বাবু পারবো না, তুমি একটু খোঁজ নাও, দেখো এবার নিজের চেষ্টা করো। ও তখন না ব্যাপারটা নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়ে। তো ক্যাম্পাসটা ছিল তো ওদের কলেজ, ভীষণ বড় একটা কলেজ। তা কলেজের ক্যাম্পাসের মধ্যে একটা সাইডে না, যারা হয়তো ভিক্টোরিয়া গেছো তারা দেখেছো সকলে, যে ওই বড় বড় বকুল গাছগুলো ছাতার মতো হয়ে থাকে। তা ওদের ক্যাম্পাসে ওই রকম ছাতার মতো ও বেশ 7-8টা গাছ লাগানো ছিল। তার মানে বুঝতেই পারছো তোমরা কতটা এরিয়া জুড়ে ওদের কলেজটা ছিল। তো যাই হোক, অত বড় এরিয়ায় ও বসে আছে, ও একাই বসে আছে, বুঝেছো তো। তো দূরে 2-1জন বসে আছে। ও ল্যাপটপটা খুলে বিভিন্ন কাজকর্ম করছে, আর মাথার মধ্যে চলছে কি করে আমি এখানে থাকার ব্যবস্থা করি। তো এবার ও এরমভাবে কাজ করছে, হঠাৎ দেখতে পেল, মানে দেখো সাইড দিয়ে যদি কিছু জিনিস নড়াচড়া করে, আমরা কিন্তু ডাইরেক্ট এরমভাবে না তাকিয়েও কিন্তু বুঝতে পারি যে কেউ এসছে, কেউ গেছে, সামথিং কিছু। তা ও এরকম এক গাছের নিচে বসে হাতে ল্যাপটপটা নিয়ে টাইপ করছে বা সামথিং কোনো কাজ করছে। হঠাৎ ও খেয়াল করলো ওর পাশে এরকম বড় মানে রাউন্ড করা রয়েছে গাছগুলো মিডিলে, আর রাউন্ড করা বসার জায়গা। তো ও দেখছে যে পাশে একজন ভদ্রমহিলা, যার চুলটা খোলা, মানে ও খেয়াল করছে কি হালকা করে যে খোলা, কিন্তু আমরা তো এখন নর্মালি অনেক কমই সালোয়ার কামিজ পরি। ওই ভদ্রমহিলা মানে যে এসে পাশে বসেছিল, আর দিল্লির মতো শহরে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, মানে ভীষণ আপডেটেড। ওখানে সবাই জিন্স টপ একেবারে আপডেটেড ড্রেস আপ করে আসে, মেয়েরা বলো ছেলেরা বলো। তা সেখানে ও যখন দেখছে একজন সাধারণ সালোয়ার কামিজ পরে একজন মেয়ে এসে বসেছে, ও না কাজ করতে করতে এক নজর জাস্ট এরম করে একবার দেখেছে যে নর্মালি তো এখানে জিন্স টপ পরা মেয়েদেরই আমি দেখতে পাই, হঠাৎ করে সালোয়ার কামিজ পরে কে এলো। তাই জন্য ও এরকম কাজ করতে করতে হালকাভাবে তাকায়, দেখতে পাই যে একটা সাদা রঙের একটা ড্রেস পরা, মানে চুড়িদার পাজামা পরা, আর চুলটা না পুরোটা খোলা, এবং ও সাইড করে বসে থাকায় মেয়েটার না চুলটা ঠিক ও দেখতে পাচ্ছে, মানে মুখটা দেখতে পাচ্ছে না, চুলটা দিয়ে পুরো এতটা ঢাকা, জাস্ট নাকটা বা ঠোঁটটা একটু হালকা হালকা ও মানে দেখতে পাচ্ছে। তা ও প্রথমে ওরমভাবে দেখলো,
দেখে বললো কে বসে আছে। আচ্ছা ঠিক আছে, যে বসে থাকো, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত বলে ও আবার ল্যাপটপ চালাতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর ও মানে আবার খেয়াল করছে 5-7 মিনিট হয়ে গেছে যে মেয়েটা বসেই আছে ওখানে। আবার ও হালকা এরকম করে দেখছে, দেখছে মেয়েটার হাতের দিকে, এবার মুখ থেকে হাতের দিকে তাকিয়েছে, ও সাইড হয়ে বসে আছে। দেখছে হাতে একটা ভিজিটিং কার্ড, আমরা ভিজিটিং কার্ড সবাই চিনি, ওরা ভিজিটিং কার্ডটা নিয়ে, মেয়েটার আঙুলের নখগুলো না বেশ বড় বড় ছিল, নখটা নিয়ে ভিজিটিং কার্ডটা নিয়ে এরকম 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 করে জিনিসটা নাড়াচ্ছে, দেখছে, এরকম করছে। তো ও জাস্ট দেখলো, ও ভিজিটিং কার্ডটা হতে পারে কারোর একটা, ও জাস্ট ইগনোর করছে, বললো মুখটা ঘুরিয়েছে। মুখটা ঘোরানোর পর আবার দেড় মিনিটও হয়নি, 30 সেকেন্ড কি 40 সেকেন্ড পর আবার জাস্ট কৌতূহলবশত যে মেয়েটা বসে আছে কি না এরম দেখার জন্য যেই পাশ ফিরেছে, দেখছে কেউ নেই। ও অবাক যে একটা মানুষ এসে বসলো, আমি বুঝতে পারলাম, মানুষটা চলে গেল আমি কোনো কিছু ফিল করতে পারলাম না, বা এই কয়েক সেকেন্ডের মধ্যে গেল কোথায়। ও জাস্ট এরকম করে তাকালো, তাকিয়ে দেখলো নেই, তো সঙ্গে সঙ্গে ওর চারদিকে ঘুরছে। এত বড় ক্যাম্পাস, এবার ওখানে তো তোমার কেউ যদি উঠে চলেও যায়, সে হেঁটে যাবে বা ক্লাসরুমে ঢুকবে, কলেজে ঢুকবে, গেটের বাইরে তুমি যাই করবে না কেন, আমাদের তো নজরে পড়বে, যেহেতু চত্বরটা পুরো ফাঁকা, মানে লুকানোর কোনো ব্যাপার নেই। এবার ও দেখলো যে কেউ নেই, ও বলে এত তাড়াতাড়ি কি কেউ চলে যেতে পারে, তো হতে পারে এরকম বলে দেখছে যে ওই যেখানটা ওরা বসেছিল, মেয়েটা জাস্ট বসেছিল ওইখানে দেখছি ভিজিটিং কার্ডটা রাখা, ঠিক আছে, ওই ভিজিটিং কার্ডটা কিন্তু মেয়েটা নিয়ে যায়নি, ভিজিটিং কার্ডটা তুলে নিয়েছে, তুলে দেখেও নি কিসের, পকেটে ঢুকিয়ে নিয়েছে। থাক, যদি আসে বা কলেজের বাইরে বা কলেজের ভেতরে যদি দেখা হয় আমি দিয়ে দেবো, সেই সুযোগে একটু মুখটাও দেখা যাবে, একটু অল্প বয়সী ছেলে মানে একটু তো কৌতূহল থাকবেই মেয়েদের প্রতি, সে যাই হোক অন্য ব্যাপার। এবার ওরকম ও ভিজিটিং কার্ডটা নিয়ে ক্লাস করেছে, এবার যাচ্ছে আবার দিদির বাড়ি, প্রায় 2.5 ঘন্টা বাসে উঠেছে। বাসে উঠে যখন ওই টিকিট ওলা এসছে, মানে টিকিট দেওয়ার জন্য কন্ডাক্টর এসছে, তো ও টাকা বের করতে গিয়ে তখন পকেটে হাত দেওয়াতে ওর খেয়াল পড়েছে টাকার সাথে ভিজিটিং কার্ডটাও বেরিয়ে এসছে। ও তখন বললো ইস, মেয়েটাকে তো দেওয়া হলো না, দেখি তো কিসের কার্ড, বলে ও জিনিসটা ঠিক করে খুলে দেখছে, দেখছে যে একটা পেন গেস্ট বা পিজির একটা অ্যাড্রেস দেওয়া বা ওখানকারই একটা কার্ড, ছোট্ট ভিজিটিং কার্ড। তো ও তখন না ভীষণ হ্যাপি হয়ে গেছে যে আমি খুঁজছিলাম যেটা এত পাগলের মতো, এই ভিজিটিং কার্ডটা পেয়েছি, ফোন করে দেখি যদি বাই চান্স একটা রুম পাওয়া যায় তাহলে তো মানে ভিজিটিং কার্ডটা দেখে ও তো আল্লাহতে হাতখানা হয়ে গেছে যে এইবার যদি ভিজিটিং কার্ডটা আমি ফোন করি আর যদি রুমও পেয়ে যাই তাহলে তো আমাকে আর কে পায়, আমার এতদিনের টেনশন মুক্ত হওয়া যাবে। তো বাসে বসেই ফোন করেছে, পিজিটার একটা নাম ছিল সেটা আমি মেনশন করছি না, তো যাই হোক ওই নামে ফোন করেছে, ফোন করে বলছে হ্যাঁ আমার এরকম একটা রুমের প্রয়োজন, আপনাদের ওখানে কি অ্যাভেলেবেল আছে? তো বলছে হ্যাঁ আমাদের কাছে একটা রুম আছে কিন্তু একটু কস্টলি, আপনি কালকে আসুন এসে দেখে যান। বলে ওর মন তো খুব আনন্দ, দিদিদের বাড়িতে গিয়ে দিদিদের বলেছে যে দিদি আমি একটা পিজির খোঁজ পেয়েছি, কাল সকালেই যাব, একেবারে কলেজ থেকে ফেরার পথে, যদি সেরকম হয় পরশু দিন শিফট করে যাবো। তো দিদিরা চলো হ্যাপি, ভাই হ্যাপি তো আমরাও হ্যাপি, এরকম একটা ব্যাপার। তো পরের দিন সকাল হয়েছে, কলেজ করেছে, দিয়ে ওই নাম্বারে ফোন করেছে, ওরা অ্যাড্রেস বলেছে, বেশি দূরে না, কলেজ থেকে খুব বেশি হলে হয়তো 10-15 মিনিটের হাঁটা গেছে, বড় গেট লাগানো, এরিয়াটা প্রায় কম করে হলেও 7-8 কাঠা জমির উপর বিশাল বড় একটা পাঁচিল দেওয়া এরিয়া, বিভিন্ন গাছ রয়েছে, আর বড় বড় দোতলা, মানে 3-4 তলা করে না, দোতলা করে করে, একতলা করে করে এরকম রাউন্ড দিয়ে ঘর। এবার উনি গেছে, কথা বলেছে, একটা রুম দেখিয়েছে, রুমটা আমি বলে দিই, রুমটার একটা রুম ছোট, আর কিচেন তো ওদের থাকে না, ওদের তো সেই মানে একটা টাইমে সবাইকে একসাথে খেতে দেয় এরকম ব্যাপার, আর রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, আর ওর রুম থেকে বেরিয়ে জাস্ট মিটার 20-25-এর মধ্যে না, মিটার 20-25-এর মধ্যে রয়েছে আবার একটা ওয়াশরুম, যেটা ওখানে যারা স্টাফরা রয়েছে তারা ইউজ করে, এবং তার পাশে সেই স্টাফদের লম্বা করে বাড়ি, আর চারিদিকে তো রুম রয়েছে অন্যান্য ছেলে মেয়েদের জন্য, মেয়েদের না বেসিক্যালি ছেলেরাই থাকে ওখানে।
তো যাই হোক কথাবার্তা হলো। এবার ওখানকার কলেজের যে মানে হোস্টেল আছে বলো বা পিজি আছে বলো, ওখানে একটা নিয়ম, সেটা হলো তুমি যদি ওখানে মানে রুম নাও, তাহলে তোমাকে 1 বছরের আগের থেকে অ্যাডভান্স টাকা দিয়ে, মানে ভীষণ ডিমান্ড। তো ওরা কিছু কিছু ছেলেমেয়েরা আছে কি পরীক্ষা দিয়ে চলে যায় আর মানে টাকা দেয় না, এরকমভাবে কিছু প্রবলেম অনেকবার হয়তো হয়েছে। এই কারণে ওখানকার যে ভাড়া দেওয়ার যে সংস্থা রয়েছে, তারা ওরকমই ঠিক করে যে যখনই আমরা ভাড়া দেবো 1 বছরের টাকা আমরা অ্যাডভান্স নিয়ে নেবো, যার কারণে এরা মাঝপথে ছেড়ে যেতে পারবে না। তো এদের এই যে পিজিটা হলো, সেই পিজিটাতেও সেম প্রসিডিওর রয়েছে। তো যাই হোক, ও যা হোক করে টাকা অ্যারেঞ্জ করে 1 বছরের জন্য ওই পিজিটাকে নিজের করে নেয়। পরের দিন দিদির বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসে প্রথমে পিজিতে গেছে, জিনিসপত্র রেখেছে, তালা দিয়েছে, কলেজ গেছে। কলেজ সাধারণভাবে কলেজ করেছে। ফিরত এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া তো ওখান থেকে দিয়ে দেয়, প্রোভাইড করে। ও ঘর টর গুছিয়ে টুছিয়ে ঘুমিয়ে পড়েছে। লাইট টাইট যেরকম নর্মালি ন্যাচারালি ওরা লাইট নিভিয়ে ঘুমায়, সেরকম ন্যাচারালি লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। লাইট টাইট নিভিয়ে দিয়ে ঘুমোচ্ছে, হঠাৎ করে স্লিপ প্যারালাইসিস হয়েছে। ঘুমের মধ্যে আমরা যেটাকে চলতি ভাষায় বলি বোবাই ধরা। ও চেষ্টা করছে নড়ার, কিন্তু নড়তে পারছে না। হাত পা পুরো ফ্রিজ হয়ে গেছে, মস্তিষ্ক মানে হালকা কিছু দেখতে পাচ্ছে। এরকম ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নড়ার, নড়তে পারছে না। একটা টাইম পর ও রিয়েলাইজ করলো ওর ঘরের যে বাতাবরণটা বা যে পরিবেশটা ভীষণ ঠান্ডা হয়ে গেল, তবুও কিন্তু নড়তে পারছে না। ও স্বপ্নের মধ্যে বলো বা স্লিপ প্যারালাইসিস হয়েছে বলে ও ফিল করতে পারছে ঘরের পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, এবং ওর পায়ের কাছ থেকে একটা একটা অবয়ব, ঠিক আছে, একটা মহিলার অবয়ব, এটাও বুঝতে পারছে। হালকা মানে আলো আধারির পরিবেশ, ও বুঝতে পারছে যে একটা মহিলা এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ, ওই স্বপ্নের মধ্যে বলো বা স্লিপ প্যারালাইসিস হয়ে আছে সেই সময় বলো, ও দেখতে পেয়েছে। তারপর অনেক চেষ্টা করার পর ওর ঘুম ভাঙে। এবার ওটা একটা নর্মাল ব্যাপার হতেই পারে, অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত চিন্তা করলে অনেক মানুষের হয়ে থাকে। তো ওটা একেবারেই নর্মালভাবেই ও গ্রহণ করে যে এটা আর 5টা মানুষেরও হয়, কিন্তু ওর সাথে এটা প্রথমবার হয়েছিল, তাই ওর এক্সপিরিয়েন্সটা একটু ভয়ানক ছিল। তা ও এটা নর্মালভাবে মেনে নেয়। এইবার শুরু হয় পরের দিনের ঘটনা। অবহেলা না, এইবার মন দিয়ে কাজও করবে, সাথে পড়াশোনাও করবে। ঠিক রাত্রির 11:30 মতো বাজে, খেয়ে দিয়ে ও ল্যাপটপ নিয়ে বসেছে। আর নর্মালি ওই যে এলাকা বা যে পিজির এরিয়া ছিল, ওখানে যে স্টাফরা মোটামুটি 10:30 থেকে 10টার মধ্যে সকলে ঘুমিয়ে পড়তো। আর যারা ওর মতো স্টুডেন্টরা ছিল, তারাও যে যার রুমে চলে যেত, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। যে অনেক রাত পর্যন্ত জেগে বসে থাকতো এরকম না, ওই একমাত্র কাজ করতো যেহেতু, সেই জন্য ও জেগে থাকতো বা জেগে থাকে এখনো। তো ও কী করলো, ও ল্যাপটপ খুলে নিজের মতো কাজ করছে। ঠিক 11:30 বা 11:27 হবে, ঠিক আছে। ও যেরকমভাবে লিখেছে বা বলেছে আমাকে, আমি এক্স্যাক্ট সেরকমই বলছি তোমাদেরকে। ঠিক ও না শুনতে পেলো ওর বাথরুমে, ওর প্রত্যেকের রুমে একটা করে বাথরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে, ওই ওয়াশরুমে কলটা খুলে জল পড়ছে। বালতিটা ফাঁকাই ছিল হয়তো, আওয়াজটা ফাঁকা বালতিতে একটু আওয়াজটা দেখবে বেশি হয় ভরা বালতির চাইতে। তো ফাঁকা বালতিতে আওয়াজ হচ্ছে। ও কাজ করতে করতে মানে হেডফোন লাগিয়ে কাজ করছে, তো বেশ কিছুক্ষণ মানে হালকা হালকা আওয়াজ আস্তে আস্তে ও হেডফোনটা খুলেছে। খুলে দেখছে যে হ্যাঁ জল পড়ার তো আওয়াজ হচ্ছে। ও বলে এই বাবা, আমি তো ভুলেই গেছি, বোধহয় কল খুলে দিয়ে চলে আসি। এরকম কিছু লোক হয় যে বাথরুমে গিয়ে কল খুলে দিয়ে চলে আসে। আমার খুব চেনা একজন আছেন, ঠিক আছে, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। এবার ও গিয়ে কল বন্ধ করে এসছে, এসে আবার লাইট টাইট বন্ধ করে, বাথরুমের লাইট বন্ধ করে আবার এসে কাজ করছে। আবার কিছুক্ষণ পর ও শুনতে পাচ্ছে আবার কলে জল, আবার বিরক্ত, আবার কেন জল পড়ছে কলায়, সবে তো আমি এক্ষুনি বন্ধ করে এলাম। আবারও উঠেছে, আবার গিয়ে বন্ধ করে এসছে। আবার 10-15 মিনিট গেছে, দেখছে আবার কলের খোলার আওয়াজ হচ্ছে। এইবার তো বিরক্ত, কাজে বারবার উঠে যাওয়া, মিটিং থেকে বা যে কোনো কাজ করছে সেখান থেকে বারবার উঠে গেলে তাদের কাছেও তো একটা খারাপ মেন্টালিটি তৈরি হয়ে যায় যে না, এই ছেলেটা খুব একটা মানে কাজের প্রতি আগ্রহশীল নয়। তো ঠিক আছে, ও 4র্থবারও গেছে, গিয়ে কলটা বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে।
যে কি প্রবলেম হচ্ছে আমি দেখবো, কলটা খুলে যাচ্ছে কি করে, নিখাত খারাপ আছে কলটা। ভালো করে টাইট করে দাঁড়িয়ে রয়েছে, 1.5 মিনিট মতো দাঁড়িয়েছে জানো তো। তারপরে দেখছি না, জল তো পড়ছে না। পিছন ঘুরে লাইটটা বন্ধ করে দরজাটা জাস্ট দরজার ছিটকাইটা দিয়েছে, আবার জল পড়ার সেমভাবে জল পড়ছে। এইবার ওর ডাউট হলো দ্যাটস নট ন্যাচারাল। ওকে, এত মানে টাইট করে বন্ধ করা সত্ত্বেও কী করে সারা 2 দিন আমি ছিলাম, কই 2 দিন তো কোনো অসুবিধা হয়নি, নাকি আমি বুঝতে পারিনি। আবার লাইট অন করেছে। এইবারে একটা অদ্ভুত জিনিস হয়েছে, যে লাইটটা অন করেছে জলটা পড়া কিন্তু বন্ধ হয়ে গেছে। ও দরজাটা খোলেনি, কিন্তু ও কিন্তু বাইরেই দাঁড়িয়ে রয়েছে, জলটা পড়া বন্ধ হয়ে গেছে। দরজা খুলেছে, দেখছি না জল তো পড়ছে না। আবার যেই দরজা বন্ধ করে লাইট নিয়েছে, আবার জল পড়া স্টার্ট হয়েছে। ও তখন বুঝতে পারছে হয়তো কোনো কারণে এই জলের সাথে ইলেকট্রিক লাইনের কোনো একটা সম্পর্ক আছে। আমি সকালে সেটা ইনকোয়ারি করবো, এখন সময় নষ্ট করে লাভ নেই, আমার কাজের ওখানে দেরি হয়ে যাচ্ছে। ও কী করেছে, লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে গেছে। লাইটটা জ্বালিয়ে দিয়ে ও সারা রাত নর্মালি কাজ করেছে, কোনো অসুবিধা হয়নি। এবার তারপর তো দিন কেটে গেছে। ও কলেজে যাওয়ার আগে ওখানে যে ধরো কেয়ারটেকার টাইপের ছিল, তাকে বলছে দাদা আমার কলে কিছু একটা সমস্যা হচ্ছে, জল পড়ছিল, তোমরা একটু দেখে নিও, যে চাবি দিয়ে গেলাম, তোমরা একটু দেখে নিও, আমার তো কলেজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে বলেও চলে গেছে। এবার সন্ধ্যাবেলা রীতিমতো কাজ বাজ করে কলেজ টলেজ করেও বাড়ি ফিরেছে, খেয়ে দিয়ে ফিরেছে। রুমে যাওয়ার সময় ওদের কাছ থেকে চাবি নিয়ে গেছে। অলরেডি তখন 9:30 পৌনে 10টা বাজে, খেয়ে দিয়ে ও রুমে গেছে। রুমে গিয়ে একটু এদিক ওদিক করার পর ও আবার ল্যাপটপ খুলে কাজ করতে বসেছে। ঠিক আবার সেই 11:30 পৌনে 12টা, 12:30 না, ঠিক 11:30 বাজলেই শুরু হচ্ছে প্রবলেমগুলো। 11:30 বাজে, হেডফোন লাগিয়ে কাজ হচ্ছে, হঠাৎ জলের আওয়াজ, জল পড়ছে। ও আর উঠে যায়নি, ব্যাংক পড়ছে পড়ুক গিয়ে, পিজির মালিকের জল যাচ্ছে, আমার কি, বারবার আমি কাজ থেকে উঠে যাচ্ছি, আমার প্রবলেম হচ্ছে। ও জলটাকে পড়তে দিয়েছে 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, ঠিক আধ ঘন্টা কি পৌনে 1 ঘন্টা, 12টা বাজে। ওর যে রুম, এরম ধরো দরজায় খটখট আওয়াজ, একবার, দুবার, কে এসছে, আবার কাজ ছেড়ে উঠতে হবে, এরকম একটা মনোভাব সৃষ্টি হচ্ছে ওর মধ্যে। আবার ও উঠলো, উঠে গিয়ে গেট খুলেছে, দেখছি কেউ নেই। পুরো ব্যালকানি, এই মাথা থেকে ও মাথা, পুরো লবিতে কোথাও কেউ নেই, পুরো ফাঁকা। কেউ আর কি মারলো, ধুস, বড্ড বিরক্ত, একটা বাজে মুড হয়ে গেছে, রেগে গেছে। ঘরে ঢুকছে, ও শুনতে পাচ্ছে কিন্তু বাথরুমে জল পড়ে যাচ্ছে। ওই এখানে আসাটা আমার বড় বেকার হয়ে গেছে, আমি দিয়ে গেলাম চাবি, ঠিক করে দিতে বললাম, তারপরও এরকম জল পড়ে যাচ্ছে। ঠিক আছে, ও বাথরুমে গেল, বাথরুমটা মানে কলটা বন্ধ করে লাইটটা জ্বালিয়ে দিই, যেহেতু লাইটটা জ্বালালে আর জলটা পড়ে না, লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে আবার কাজে মন দিয়েছে। অদ্ভুত করে 10-15 মিনিট সব শান্ত, না বাইরের আওয়াজ হচ্ছে, না বাথরুমের আওয়াজ হচ্ছে। ঠিক 12:30টার সময় হঠাৎ করে কলটাও জোরে, কল শুধু একটা কল না, সঙ্গে শাওয়ার, কল দুটো একসাথে হট করে জ্বলে উঠেছে, আর সঙ্গে জোরে গেটে আওয়াজ হচ্ছে। এক চমকায় ও না, আচমকায় না ভয় পেয়ে গেছে করে, এরমভাবে কি করে হলো। ও এবার বাথরুমে ওয়াশরুমে গিয়ে দেখবে কি হলো, না বাইরে দরজা খুলে দেখবে, ও না কনফিউজ। ও বাস খাট থেকে উঠে জাস্ট চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কোন দিকে যাব, আমি এইদিকে যাবো না ওইদিকে যাবো। এবার যখন দুদিকে আওয়াজ হচ্ছে, গেটেও আওয়াজ হচ্ছে আর ওয়াশরুমেও আওয়াজ হচ্ছে, ও না থম মেরে দাঁড়িয়ে রয়েছে। ও কি করেছে, ও কোনোটাই খোলেনি, ও বাথরুমেও যায়নি, ও এতেও যায়নি, কিন্তু ওখানে না একটা খুব মানে ও তখন একটা উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছিল। ও সেই সময় না হনুমান চালিসা পড়তে শুরু করে। ও কিন্তু বিশ্বাস করে না এইসব ভূত বা প্রেত যে কোনো কিছু, ওর কি মনে হয় ও হনুমান চালিসা ওই স্টিল না দাঁড়িয়ে পড়তে থাকে। যখনই ওরকম পড়তে থাকে, হনুমান চালিসাটা কন্টিনিউ করছে, এক নিমিষে তুপ করে পুরো আওয়াজ বন্ধ। ও কি করেছে, ও রুমের লাইটটা কিন্তু বন্ধই ছিল, ঠিক আছে, ও ল্যাপটপ জেলে কাজ করছিল, কিন্তু ল্যাপটপ জ্বাললে তো আর লাইটের প্রয়োজন, অন্ধকারেই কাজ করছিল। তো সঙ্গে সঙ্গে রুমের সব লাইটগুলো জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে দিয়ে মোবাইলে হনুমান চালিসা লাগিয়ে মোটামুটি কাজ করে ঘুমিয়ে পড়ে।
এবার এই জিনিসগুলো ও না কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না। প্রথম কথা, ও অনেক কষ্ট করে এই পিজিটা পেয়েছে, বাড়ির লোক বারণ করেছিল, তা সত্ত্বেও ওখানে এসেছে, পিজিটা পেয়েছে। আর দ্বিতীয়ত, যদি এই সমস্ত কথা ও বন্ধুদের সাথে বা ওখানে যারা আছে সেই মেম্বার্সদের সাথে শেয়ার করে, হয়তো ওদের কাছে একটা মজার খোরাক হয়ে দাঁড়াবে। এই কারণে ও কোনো জিনিসই না কাউকে সাথে শেয়ার করেনি, ও জিনিস নিজের মধ্যে চেপে রেখে দিয়েছে। তো এরপরে কি ঘটলো, এরপরে কন্টিনিউ ওরকম রাত্রেবেলা করে ও ঠিক 11টা 11:30 বাজছে, বাথরুমের আওয়াজ হচ্ছে, মানে ডোরেও কেউ ধাক্কা মারছে, ও হাজারো বার খুলে খুলে দেখেছে যে কেউ নেই। প্রথমে হয়তো ভেবেছিল স্টাফের বাচ্চারা দুষ্টুমি হয়তো করছে এই কারণে, কিন্তু না, তাদের তাদের মানে ওরকম টেন্ডেন্সি না, মানুষের সাথে মিশলে বোঝা যায় তো না যা কে কিরকম করতে পারবে। বা ওখানে যারা আদার্স যে ছেলেগুলো রয়েছে, দাদাগুলো সিনিয়র, তারা অলরেডি তার থেকে যথেষ্ট বড়, অনেক ম্যাচিওর, তারা কখনোই এইরকম বোকামো করবে না, এটা ওর ধারণা। তো যাই হোক, এরকম করে 15-20 দিন কাটার পর ওর না জিনিসটা খুব অভ্যস্ত হয়ে দাঁড়িয়ে পড়েছিল যে ও ও একটা জিনিস খেয়াল করেছে, যেই মুহূর্তে ও হনুমান চালিসাটা চালাচ্ছে বা পাঠ করছে, জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার 10-20 মিনিট পর আবার হচ্ছে। ঠিক আছে, ও ব্যাপারটা নিয়ে বেশ এরমভাবেই চলছে ওর জীবন আর কি চলছে, যেহেতু ও ছেড়ে যেতে পারবে না, ও এত টাকা ইনভেস্ট করে ফেলেছে, 1 বছরের অ্যামাউন্টটা যথেষ্ট বড় ছিল। তো যাই হোক, এইভাবে ওর দিন কাটে। একদিন ওদের ইয়েতে মানে পিজিতে একটা ছেলের বার্থডে থাকে, তো অবভিয়াসলি সবাই ইনভাইটেড থাকে, একটা ছোট্ট গেট টুগেদার পার্টি মতো হয়। তা সেইখানে যে স্টাফরা রয়েছে, সেই স্টাফরা বা আলাদা যে সিনিয়র দাদারা ছিল, সবাই বোল করে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে বিভিন্ন। সেই সুযোগটাও কাজে লাগিয়ে তখন মানে ওই স্টাফরা যারা ছিল বা সিনিয়র যারা ছিল তাদের উদ্দেশ্য করে বলছে, আচ্ছা তোমরা কি কখনো কোনো কিছু ফিল করেছো, এখানে সব কি নর্মাল? এবার তখন কেউ বলছে, কেন কেন এমন কথা বলছো কেন? না, বলছে আমি না মাঝে মধ্যে না রাত্রেবেলা এরকম আমি গেটে না আওয়াজ শুনে থাকি। ঠিক আছে, তো বলছে, সত্যি বলছো, পেয়েছো, তুমিও আওয়াজটা পেয়েছো? একজন এরমভাবে বলে উঠেছে। তো বলছে, কেন, তোমরাও কি পাও? এবার কিছু লোক, ধরো 70% লোক বলছে, না আমরা তো কোনো কিছু দেখতে পাই না। 30% কিছু লোক মধ্যে কেউ কিছু বলছে, শুধু আওয়াজও না, আমরা না মাঝে মাঝে একটা মেয়ের না কান্নার আওয়াজ বলো, কখনো কখনো গুনগুন করে গান করে, এরকম শুনে থাকি। ওই বাথরুমের কলের কথা বলছো, ও একটা স্টাফ বলছে, আরে তোমাদের বাথরুমেও এরকম কল খোলার আওয়াজ হয়? আমার বাথরুমেও জানো তো, মানে আমাদের যে স্টাফ বাথরুম, আমাদের তার পাশেই বিল্ডিং আর কি, আমরাও মাঝে মাঝে এসে দেখি যে পুরো বালতিগুলো সব ভরা, মানে ফাঁকা বালতি রেখে গেছি, বালতিগুলো সব ভরে গেছে, জল থই থই করছে, মানে আমরা ট্যাপ বন্ধ করে গেছি, এসে দেখছি ট্যাপ খোলা। তো তখন ওই ছেলেটা, মানে যে আমাকে আর কি ঘটনাটি পাঠিয়েছে, ও সৌম্যদীপ সবটা ওদেরকে শেয়ার করে যে হ্যাঁ, আমার সাথেও এরকম আর কি হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে, আমি বিগত 15-20 দিন এখানে এসেছি, আমার সাথে রেগুলার রাত্রিবেলা আমার গেটে কেউ নক করছে, আমি বারবার খুলে দেখছি, তো আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আর বাথরুমেও ওরকম ট্যাপ খুলে দিচ্ছে, আমি লাইট জ্বালিয়ে রাখছি, হনুমান চালিসা পড়ছি, হনুমান মন্ত্র পড়ছি, তখন গিয়ে সবটা ঠিক হচ্ছে। তো সবার মধ্যে এরকম একটা আলোচনা হচ্ছিল। তো তখন একজন স্টাফ বলে, আমি তো মানে এখানে নতুন, যখন তোমাদের সাথেই এসেছি, মানে ধরো ওই 5-7 বছর হয়েছে আমি এসেছি, আমি জানি না, কিন্তু আমাদের যে সিকিউরিটি গার্ড রয়েছে, ওই দাদু হলো অনেক পুরনো, এই বিল্ডিংটার প্রথম থেকে উনি রয়েছে, আজকে চলো ওনাকে জিজ্ঞাসা করা যাক যে ঘটনাটা কি। ওই দাদুকে ডেকে নিয়ে এসছে ওরা, যে দাদু আজ তোমায় বলতেই হবে ব্যাপারটা কি, আমরা তো কিছু কিছু লোক এরকম দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো তখন দাদু বলছে আর কি যে এই যে পিজিটা এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বছর 10-15 আগে এটা একটা গার্লস হোস্টেল ছিল। ঠিক আছে, গার্লস হোস্টেল থাকায় এখানে প্রচুর মেয়েরা থাকতো, সারাদিন খুব আনন্দ করে খুব সুন্দরভাবে মানে দিন আর কি যাচ্ছিল। কিন্তু হঠাৎ একটা মেয়ে না পরীক্ষায় ফেল করে যায়, বাড়িতে বিভিন্ন প্রেশার বা কোনো জাস্ট কারণে ওর পড়াশোনা খুব একটা মানে উন্নতি করে উঠতে পারেনি, কোনো অপমানজনিত কারণে
ও না জিনিসটাকে সইতে পারে না, ও সুসাইড করে না। সুসাইড কোথায় করেছিল না, যেইখানে এখন এই পরের যেই এরিয়াটা হয়েছে, পরের বলতে কি যে ছেলেটা যেই রুমে থাকে বা তার বন্ধুরা 2-4টে রুম, আর সঙ্গে যে বললাম না স্টাফদের যে ওয়াশরুমটা রয়েছে, ওই ওয়াশরুমের ওখানে অন্য বিল্ডিং ছিল। ওই বিল্ডিংয়ে ওই মেয়েটি একটা তলায় থাকতো, সেই তলায় ও নিজে থেকে হ্যাঙ্গিং করে বা গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপরে যে হোস্টেলের মেয়েরা অনেক সময় ওকে ঘুরে ঘুরে বেড়াতে দেখেছে, একটা সাদা সালোয়ার পরে ও না ঘুরে বেড়াতো এদিক ওদিক। তো ওই ব্যাপারগুলো খুব মানে চাওর হয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে যায়। ওই কারণে বাড়ির মালিক এটাকে বন্ধ করে বিক্রি করে দিয়ে চলে যায়। তারপরে প্রায় বছর 5-7 এটা বন্ধ ছিল। তারপর আবার রিকনস্ট্রাকশন করে এখন এটাকে খুলে ওপেন করা হয়েছে, আর ওটাকে লেডিস হোস্টেলের বদলে বয়েজ পিজিতে পরিণত করা হয়েছে। এবার এই ঘটনার সাথে যে তোমাদের এরকম ঘটছে, এটার কোনো রিলেশন আছে কিনা আমি জানি না, কিন্তু এটা একটা এর পাস্ট বলতে পারো। তো ওরা এটা সবাই শুনে শুনে এবার রিলেট করতে পারে যে হতেই পারে। এই কারণেই হয়তো আমি সেদিনকার ওই মেয়েটাকে বসে থাকতে দেখেছি। ভিজিটিং কার্ড ব্যাপারটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা তার সাথে আমি যেদিন সি প্যারালাইসিস ফার্স্ট টাইম হলো, আমি তখনও দেখলাম যে একটা মেয়েই ঘুরছিল। তো যাই হোক, এখনো স্টিল নাও ও রয়েছে। ইনফ্যাক্ট একটা ইন্টারেস্টিং থিং কি, ও যখন আমাকে জিনিসগুলো লিখে পাঠাচ্ছে, ঠিক আছে, ও আমাকে মেনশন করছে, দিদি ভাই আমি এখনো সেই নখগুলো শুনতে পাচ্ছি, আমি এখনো সেই ট্যাপ থেকে জল পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি। মানে কিরকম একটা ভয়ানক এক্সপিরিয়েন্স বলো। আমি ওকে বললাম ভাই তুমি থেকো না, থাকছো কি করে? ও বলছে না আমার এক্সপ্লোর করতে ভালো লাগে, আমি বিশ্বাস করো আমি এই সমস্ত কিচ্ছু মানি না, কিন্তু আমি এখানে থাকবো, আমি দেখবো, শেষ দেখে ছাড়বো যে ও আমার কিছু, ও কিন্তু হার্ম করছে না, ও শুধু ওর প্রেজেন্টটা ওর অনুভব করাচ্ছে যে আমি আছি, জাস্ট ওকে এটা অনুভব করাচ্ছে। এর পরবর্তীকালে নিশ্চয়ই ওর সাথে যদি কিছু ঘটে আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বাকি স্টোরি তোমাদের কাছে নিয়ে আসবো। আপাতত এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাও কমেন্ট করে। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো অদ্ভুত ঘটনা থাকে তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো নিচে যাচ্ছে, 9123318638, এই নাম্বারে আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো, SMS করতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় আমাকে পাঠিয়ে দিতে পারো। তাহলে কোনো একদিন আমিও আমার এপিসোডে তোমাদের গল্প সকল ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। আজকের ঘটনাটি কিন্তু একেবারে সত্য। আরেকটা কথা সবাইকে বলে দিই, যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে আমরা কিন্তু তারাই রিলেট করতে পারি, তারাই বিশ্বাস করতে পারি। একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কখনো অন্ধবিশ্বাসী হতে পারে না, কারণ কিছু কিছু মানুষ মনে করে যে এরা গালগল্প ছড়াচ্ছে, এরা মানে কী সব মজা করছে, লোককে বোকা বানাচ্ছে। বোকা বানানোর কিছু না, বোকা চালাক সবটাই তোমার নিজের উপর। তুমি হ্যাঁ গল্পটা হয়তো তোমার সাথে হয়নি, জিনিসটা তোমার সাথে হয়নি বলে তুমি রিলেট করতে পারছো না। আমি কোনো কুসংস্কারকে কিন্তু প্রশ্রয় দিচ্ছি না বা অন্ধবিশ্বাসকে আরও বাহবা দিচ্ছি না, আমি শুধু বলছি মনটা পরিষ্কার রেখে জিনিসগুলো শোনো। যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে তুমি খুব ভালো রিলেট করতে পারবে, যদি তোমার সাথে না ঘটে থাকে কখনো তাহলে তুমি কি করবে না, এটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য অনুভব করো। লাইট বন্ধ করে এই সমস্ত গল্প শোনো, নিশ্চয়ই ভয় না পেলে আবার আমাকে কমেন্ট করবে, আরও কিছু ভয়ানক ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করছে, যেটা আমি পরবর্তী দিনে তোমাদের সাথে শেয়ার করব। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে নিজেদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করো, তাদের থেকেও ঘটনা পেলে আমাকে অবশ্যই জানাও, যেন আমি আমার ভিউয়ার্সদের কাছে শেয়ার করতে পারি। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।